এই বোর্ডের কার্যকলাপ নিয়ে আসলে এসবে আপনার কিছু বলার আছে? এম নাজমুল তো যে সেটা আমাদের দেশ ও জাতিকে তিনি অপমানিত করেছেন, এটা অবশ্য এই ধরনের বিষয়ে কিন্তু আবার কোনো ছাড় আমরা দেব না। এই বিষয়গুলো তো অবশ্যই সামনের দিনে উঠে আসবে, এটা তো আসলে এই বিষয়ে ছাড় দেওয়ার তো কোনো সুযোগ নেই। সরকারের তখন যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিল, তারা একটা রাজনীতি শুরু করলো, এইটা নিয়ে একটা মহা দুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক করে নিজেদের একটা সিন্ডিকেটকে বোর্ডে বসানোর একটা চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না। আমরা সকল কিছু ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকেই করতে চাই। আমার বোর্ডে আসার আসলে সময় নাই, কারণ আমি ফুল টাইম রাজনীতি পলিটিক্স করব। কোনো যেন তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। তাদের বিরুদ্ধে যে গণহত্যার যে মামলা, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। তুখোড় রাজনীতিবিদের আড়ালে ক্রীড়াঙ্গন নিয়ে ছিল দুচোখ ভরা অকৃত্রিম ভালোবাসা। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা নিজে খেলোয়াড় ছিলেন, ক্রীড়ামন্ত্রী হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব সামলেছিলেন। ঠিক বাবার মতোই ছেলে ইশরাক হোসেন, তার রক্তেও রাজনীতি আর স্পোর্টস নিয়ে অসম্ভব রকমের পাগলামি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৬ আসনের ভোটারদের আস্থা আর ভালোবাসার নাম ইশরাক। ক্রীড়া সংগঠক হিসেবেও আকাশচুম্বী তাকে ঘিরে মানুষের প্রত্যাশা। তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন, আমার সঙ্গে একবার শেয়ার করেছেন। পাশাপাশি টেবিল টেনিস খেলতেন, ক্রিকেট খেলতেন, একটা সময় ক্রিকেটার হতে চেয়েছিলেন, জন্টি রডসের মতো একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন, সেটাও আমার সঙ্গে শেয়ার করেছিলেন। ইশরাক ভাই, আপনার কাছে কিন্তু স্পোর্টস অ্যারেনাতেও অনেক কিছু পাওয়ার আছে বা চাওয়ার আছে। খুব স্বাভাবিকভাবে আপনি ব্রাদার্স ইউনিয়নের দায়িত্বে আছেন, পাশাপাশি বিসিবির কাউন্সিলর হিসেবে আছেন। সো এই জায়গাটায় এই যে নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন করে স্বপ্ন দেখা, এই স্পোর্টস অ্যারেনাটাকে আসলে আপনি নতুন করে কিভাবে দেখতে চান? আমি বলছি না যে সব কিছু সে পরিবর্তন করে ফেলতে হবে, বাট আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তো চিহ্নিত করা গিয়েছে মোটামুটিভাবে। সকলেই জানি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু সমস্যা রয়েছে, প্লাস এখানে কিছু আর্থিক কিছু দুর্নীতির বিষয় রয়েছে এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো চলে এসেছে, যেটার সাথে একটা আন্তর্জাতিক সিন্ডিকেটও জড়িত। তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে সকলে মিলে অ্যাড্রেস করা উচিত। আমরা সেই ধরনের কোনো প্রোগ্রাম চালু করতে চাই যেখানে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে আমরা প্রতিভাবান যারা রয়েছেন তাদেরকে একটা পেশার দিকে নিয়ে আসবো। নির্বাচন সহ বিসিবির নানা অনিয়ম নিয়ে গত ১ বছরে সোচ্চার ছিলেন সবার আগে বাংলাদেশ। তাই দেশ আর দেশের ক্রিকেটের স্বার্থে ইশরাক হোসেন আওয়াজ তুলতে চান বজ্র কণ্ঠে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও বিসিবিতে এম নাজমুল কাণ্ড সহ নানা রকম অসঙ্গতি ঠিকই তার নজরে এসেছে। তাই কঠিন প্রতিরোধের ইঙ্গিত সব অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে। গত ১ বছরে আপনি যদি বলি, ক্রিকেট বোর্ড নিয়ে অনেক বেশি সোচ্চার ছিলেন। ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়েছে সেটা নিয়ে আপনি অনেক বেশি আসলে কথা বলেছেন এবং এটা যে অবৈধ ছিল সেটাও বারবার উল্লেখ করেছেন। একটা আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন। নতুন সরকার, নতুনভাবে আসলে সব কিছু শুরু হচ্ছে। ক্রিকেট বোর্ডের যে ইস্যুটা আছে আসলে এটা আসলে এখন নতুন করে কিভাবে চিন্তাভাবনা করবেন বা আপনার সরকার কীভাবে বিবেচনা করবেন? আমরা সকল কিছু ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকেই করতে চাই। যেহেতু আমি একজন ক্লাবের, আমি আবারও বলছি, আমি একজন ক্লাবের কাউন্সিলর হিসাবে আমি চাইবো যে এই বোর্ডের সাথে গিয়ে আমি বসে কথা বলবো, তারা কি করেছেন, তাদের পরিকল্পনা কী। সরকারের তখন যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিল, তারা একটা রাজনীতি শুরু করলো। তারা সারা বাংলাদেশে তাদের যারা কাউন্সিলর হয়, আপনারা তো জানেন যে এই ইলেকশন প্রসেসটা কীভাবে হয়। সেখানে জেলা প্রশাসক কাউন্সিলর নিয়োগ দেন, সেই কাউন্সিলর ভোটে হয়। এইটা নিয়ে একটা মহা দুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক করে নিজেদের একটা সিন্ডিকেটকে বোর্ডে বসানোর একটা চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না। আমিও তো একজন কাউন্সিলর। আই ওয়াজ নেভার গোয়িং টু রান ফর কি বলে ওই যে বোর্ড মেম্বার। কেউ তাদের সুবিধার্থে আমার নাম সহ দিয়ে বলেছে যে আমি ডিরেক্টর বোর্ডে আসতে চাই। আমার বোর্ডে আসার আসলে
সময় নাই, কারণ আমি ফুল টাইম রাজনীতি পলিটিক্স করব এবং আমিও চাই যে যারা ফুল টাইম ক্রীড়া সংগঠক এক্সপিরিয়েন্স আছে চালাইতে পারবে তারা আসুক, আমরা তো তাদেরকে সহযোগিতা করার জন্য আছি। এখানে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতির বিষয়টি কারোরই অজানা নয়। এই বোর্ডের কার্যকলাপ নিয়ে আসলে এসব আপনার কিছু বলার আছে? নাজবুল তো যে সেটা আমাদের দেশ ও জাতিকে তিনি অপমানিত করেছেন, এটা অবশ্য এই ধরনের বিষয়ে কিন্তু আবার কোনো ছাড় আমরা দেব না। বাংলাদেশের এক্স ক্যাপ্টেন ক্রিকেটার তামিম ইকবালের নামই করেছিলেন এবং সেটা নিয়ে অনেক কথা হয়েছে, পাশাপাশি ক্রিকেটারদেরকেও কিন্তু উনি ছোট করে একটা বক্তব্য দিয়েছিলেন। উনি কি প্রক্রিয়া কিভাবে এসেছেন আমার একেবারেই ধারণা নেই। তো এই বিষয়গুলো তো অবশ্যই সামনের দিনে উঠে আসবে, এটা তো আসলে এই বিষয়ে ছাড় দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমাদের দেশের আমাদের দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ হবে না। বছর খানেক আগে খেলা যুগে সাকিব মাশরাফির রাজনীতি ইস্যুতে ইশরাক হোসেন বলেছিলেন এই দুই ক্রিকেটার দেশের সম্পদ, তাদের ভিক্টিমাইজ না করে ক্রিকেটের স্বার্থে আলাদাভাবে বিবেচনার পরামর্শ দিয়েছিলেন তখন। সাকিব আল হাসান হয়তোবা খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে খেলবেন, এটাকে কিভাবে দেখেন? আবার মাশরাফির ইস্যুটাও যদি বলতেন একটু, তখনকার অবস্থানে আপনি আছেন কিনা এখন? অবস্থান চেঞ্জ কেন হবে? তা ওনারা ক্রীড়াবিদ, তারা ক্রিকেটার এবং শুধু কোনো যেন তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ তাদেরকে বিচার ইতিমধ্যেই জবাব এক প্রকার দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে। আর তাদের বিরুদ্ধে যে গণহত্যার যে মামলা, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আর সবশেষে ওনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি সংক্রান্ত বা মানি লন্ডারিং সংক্রান্ত মামলা থেকে থাকে, অভিযোগ থেকে থাকে, সেটা যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি পদক্ষেপের মাধ্যমে সেটিকে খতিয়ে দেখা। নাহিয়ান বিন জসিম, ৭১।